আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকে সরল রেখার ক্লাসে স্বাগত। আমরা আজকে সরল রেখার 3 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সরল রেখার আরো 4টা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে অনুচ্ছেদ গুলো ছিল স্থানাঙ্ক জ্যামিতির কিছুটা অংশ। আর আমরা আজকে যে অধ্যায়টি করবো, আমাদের অধ্যায়ের নাম কিন্তু সরল রেখা, আর আমাদের অনুচ্ছেদ সরল রেখার 3 সেখানে কিন্তু আমরা সরল রেখা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকে এই অধ্যায়ে কি কি বিষয়গুলো নিয়ে জানতে পারবো, সে শিরোনামটা আমি বোর্ডের ডান পাশে লিখে রাখছি। আমরা ইনশাল্লাহ আজকে চেষ্টা করব এই তথ্যগুলোকে আমরা উপস্থাপনা করে মাথায় ধারণ করার জন্য। তো চলো শুরু করি। প্রথমে আমাদের থাকবে সরল রেখা কি। দেখো, সরল রেখা কি আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। যেহেতু আমাদের অধ্যায়টাই হচ্ছে আজকে সরল রেখা, তো আমরা আজকে আর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। সরল রেখার সংজ্ঞাটা আমি বোর্ডে লিখে রাখছি, যে কোনো বিন্দুর সঞ্চার পথ যদি গতির দিক পরিবর্তন না করে, যে সঞ্চার পথটা আছে সেটা যদি গতির দিক পরিবর্তন না করে, তাহলে ওই বিন্দুর যে সঞ্চার পথ, মানে চলার যে পথটা আছে, ওই চলার পথটাকে আমরা কি বলতে পারি? সরল রেখা বলতে পারি। সঞ্চার পথ তো আমরা সবাই জানি, সঞ্চার পথ হচ্ছে চলার পথ। অর্থাৎ জ্যামিতি যেসব আকৃতি আমরা জানতে পারি, আর ওই আকৃতিগুলো আঁকার জন্য আমাদের একটা সঞ্চারপথ লাগে। সঞ্চারপথকে আমরা যখন কিছু শর্ত প্রয়োগ করবো, তখন সঞ্চারপথের সমীকরণ চলে আসে কিনা আমাদের। তো যেহেতু সরল রেখা একটা সঞ্চারপথ, তো সঞ্চারপথটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই যে সঞ্চারপথটা আছে, সঞ্চারপথটা যদি দিক পরিবর্তন না করে, এখানে শর্তটা হচ্ছে কি, এখানে শর্তটা হচ্ছে ওই সঞ্চারপথের দিকটা পরিবর্তন করতে হবে না। তাহলে ওই যে আমরা যে একটা চলার পথটা পাবো, ওই চলার পথটাকে আমরা বলতে পারি সরল রেখা। তো দেখো, এটাকে আমরা কিভাবে একটু আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমার কি হতে হবে? দিক পরিবর্তন করা যাবে না। তাহলে আমি কিভাবে চলতে পারি? দেখো, মনে করো আমার এই জায়গায় একটা বন্ধু অবস্থান, আমার এই জায়গায় আমার এক বন্ধুর অবস্থান, আর মনে করো এই জায়গাতে আমার আরেক বন্ধুর অবস্থান। তারা আমার বলছে, বন্ধু তুমি আমাদের মাঝ থেকে এমন ভাবে চলবা যেন এই বন্ধু থেকে, মানে আমার দূরত্ব আর এই বিন্দু থেকে আমার দূরত্ব সর্বদা আমাকে সমান রেখে চলতে হবে। তো মনে করো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, আমার যাত্রাটা আমি এখান থেকে শুরু করলাম, যে আমি এখান থেকে আমার যাত্রা শুরু করব। তাহলে আমি আমার বন্ধুদ্বয় যে শর্তটুকু দিছে, ওই শর্তটুকু কিভাবে পালন করতে পারে? তাহলে আমাকে মনে করো আমার এই বন্ধুত্ব থেকে আমার দূরত্ব, আর এই বিন্দু থেকে আমার দূরত্ব আপাতত মনে করো 5 একক। আপাতত মনে করো কি 5 একক। তাহলে আমাকে এমন ভাবে চলতে হবে, আমাকে এই 5 একক স্থির রাখতে হবে, ঠিক রাখতে হবে। তাহলে দেখো, আমি মনে করি এখান থেকে এই রাস্তা দিয়ে চলছি, এই যে একটা রাস্তা আমি অঙ্কন করতেছি, আমি এই রাস্তা দিয়ে চললাম। তাহলে শর্ত অনুযায়ী দেখো, আমি যখন এই জায়গাতে অবস্থান করব বা এই রেখার যে কোনো একটা রেখা অবস্থান করব, তখন এই যে এখান থেকে আমার এই বন্ধুর দূরত্ব আর এখান থেকে এই বন্ধুর দূরত্ব, এটা মনে করো আমার 5 একক থাকতে হবে। কি বুঝতে পারলাম আমি? আবার আমি যখন এই জায়গায় আসবো, মনে করো এই জায়গাতে আসবো, তখন আমার এই বন্ধু থেকে আমার দূরত্ব আর এই বন্ধু থেকে আমার দূরত্ব মনে করো এখানে আমাকে 5 একক রেখে চলতে হচ্ছে। তাহলে দেখো, যে আমাদের যে সঞ্চারপথ, আমার সঞ্চারপথ কোনটা? আমার সঞ্চারপথ হচ্ছে এটা। এই যে আমরা যে সঞ্চারপথটা পাচ্ছি, সঞ্চারপথ থেকে আমি দিক পরিবর্তন করছি? আমি কোনো দিক পরিবর্তন করিনি। এই যে এটা হচ্ছে আমার শর্ত। তাহলে আমি এই যে একটা সরল রেখা পেলাম, এই যে এই সরল রেখাটাই হচ্ছে মূলত কি, সরি, এই যে একটা সোজা রাস্তা পেলাম, এই রাস্তাটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সরল রেখা বলতে পারি। তাহলে আমাদের সরল রেখাটা কি, আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো। তো সরল রেখা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এখন জানার চেষ্টা করব যে সরল রেখার ঢাল কি। এই অধ্যায়ের সরল রেখার ঢাল নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো দেখা যাক সরল রেখার ঢাল আমরা কয়জনে পাই। সরল রেখার ঢাল কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে জেনে আসছি। সরল রেখার ঢাল আমরা
নবম দশম থেকে তো জেনে আসছি। কিভাবে জেনে আসছি লক্ষ্য করো সরল রেখাটা। তো দেখো তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, যে কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট মানকে ঢাল বলে। ত্রিকোণমিতিক ট্যানজেন্টের যে মানটা আছে ওই মানটাকে আমরা কি বলতে পারি? ঢাল বলতে পারি। জিনিসটাকে একটু লক্ষ্য করো। এই যে মনে করো আমার এই যে কার্টেসীয় সমতলে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা সরল রেখা তৈরি হয়েছে মনে করো। এই যে সরল রেখাটা এই যে ধনাত্মক দিকের সাথে আমার মনে করো 30 ডিগ্রি একটা কোণ তৈরি করছে, ত্রিকোণমিতিক কোণ তৈরি করছে। এখন এই যে ত্রিকোণমিতিক কোণের যে মান ওই মানটাকে ঢাল বলে। এখন দেখো আমরা এই কথা বলার আগে ঢাল বলতে আসলে আমরা বাস্তবিক করতে কি বুঝি? আমরা যখন চিটাগংয়ে পাহাড় দেখতে পাই তখন কিছু কিছু পাহাড় আছে একদম খাড়া, যেখানে আমাদের উঠতে অসুবিধা হয় বা কষ্ট হয়। কিছু পাহাড় আছে একটু ডালু যেটা আমরা সহজে উঠতে পারি। এই ডাল বলতে ওই ডালটাকে বোঝায় আমাদের মানে বাসে আর কি। আমরা যেটাকে ঢাল বলে থাকি সেটা হচ্ছে ওই যে কতটুকু ঢালু, এটার মধ্যে আমরা কি ডাল কতটুকু ঢালু। এখন আমরা বের করার জন্য যখন গাণিতিক ভাবে প্রকাশ করতে চেষ্টা করি তখন আমাদের এই সংজ্ঞা চলে আসে। তো আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা সবাই জানি এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করছে? 3D কোণ উৎপন্ন করছে। তাহলে বলো এখন এটা ঢাল করতে হবে, তাহলে এর ঢাল হবে m সমান tan থিটা। আমরা এই মানগুলো বসাই দিই। m সমান tan থিটা। তো tan থিটা মানে কত ডিগ্রি? আমার 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি তো 1/√3। এই হচ্ছে আমার মনে করো ঢালের m এর মান। এখন লক্ষ্য করো তোমাকে যদি এক্স অক্ষের ধনাত্মক দিক না বলে, তোমাকে যদি বলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে একটা কোণ তৈরি হয়েছে, যে এই কোণটার মান 60 ডিগ্রি, এটা কোনটা? সরি এটা এবার দাও, এখানটা 60 ডিগ্রি। এখন দেখো এই কোণটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হয়েছে? এক্স অক্ষের ধনাত্মক দিক হয় না তো, এটা এক্স অক্ষের এটা ঋণাত্মক প্রান্ত, এক্স অক্ষের ঋণাত্মক প্রান্ত দিক থেকে। তাহলে আমার কাজটুকু হচ্ছে কি? কাজটুকু হচ্ছে এই ঋণাত্মক প্রান্তটাকে ধনাত্মক প্রান্তে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসতে হয় দেখো, এই যে সরল রেখা, এই যে এক্স অক্ষটা আছে না, এই এক্স অক্ষ এই যে রেখাটা এটা হলো সরল রেখা, সরল রেখা না? এই সরল রেখা আমার এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি না? তো 180 ডিগ্রি থেকে আমি যদি এই কোণটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এই কোণটা পেয়ে যাচ্ছি। কি কথা বুঝতে পারলাম? তাহলে আমি এখানে কি বলতে পারি দেখো, m সমান tan 180 মাইনাস 16। তাহলে আমি পাচ্ছি কত এখানে? tan 120 ডিগ্রি। দেখো আমরা এখন এই যে কোণটা ধনাত্মক দিকে কোণটা পেয়ে গেলাম, ধনাত্মক দিকে কোণটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমার tan 120 ডিগ্রি মান কত? তোমরা সবাই জানো, ত্রিকোণমিতি করছো সবাই জানো, -√3। বুঝতে থেকে পারলাম তোমাদের আমি বলো। তাহলে আমরা প্রথমে শিখলাম সরল রেখাটা কি, এরপর আসলাম আমরা সরল রেখার ডাল। তো ডাল বলতে আমি তোমাদেরকে গণিতের ভাষাটাকেও প্রকাশ করতে চেষ্টা করছি, আর ঢাল বলতে আমাদের বাস্তবিক জীবনে আমরা ঢাল বলতে কি বুঝি সেটাও আমরা আলোচনা করে আসছিলাম। তো আশা করি তোমাদের ঢাল কি সেটাও বুঝতে পারছো, আর ঢাল থেকে আমরা কিভাবে ঢালের মানটা বের করতে পারি সেটুকু আমরা নিয়ে আসতে পারি। এখন দেখো তোমাদের বইয়ে কিন্তু আরো একভাবে ঢালকে প্রকাশ করা যায়। দেখো আমরা ওই কথাটাকে এখন একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে কি দেখো, তোমাদের বইতে বলতে বুধের পরিবর্তনের সাপেক্ষে যদি কোটির পরিবর্তন হয় তাহলে
যে মানটুকু হবে তার হারকে বলা হচ্ছে ঢাল। তোমাদের বইয়ে আহ একটু সুন্দর করে নিচে আছে, দেখো সুন্দর করে নিচে আছে এখানে, যে কোন সরলরেখার বুঝের পরিবর্তনের সাপেক্ষে কোটি হ্রাস বা বৃদ্ধির হারই হলো সরলরেখাটির ঢাল। সেটা হচ্ছে কি দেখো, তাহলে আমি একটু লিখে নিই, কথাটাকে একটু লিখে নিই। পরবর্তী যে কথাটা বলছে যে কোন সরল রেখার বুঝের পরিবর্তনের সাপেক্ষে বলে, দেখো এই কথাটা আবার কি, এটা আর সিম্পল। যেমন দেখো আমার এই যে কার্টেসিয়ান সমতলে, মনে করে দেখো আমার এই জায়গায় একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1 y1, কথা বুঝছো? আবার মনে করো এই জায়গায় একটা বিন্দু আছে, এটা মনে করো আমার x2 y2। তাহলে এই যে বিন্দুটা প্রথমে এই জায়গায় ছিল, সেখান থেকে এখানে চলে আসছে, বা দুটা বিন্দু কল্পনা করতে পারো। তাহলে এই বিন্দুর বুঝের মানটা করতে হবে x1, আর এই বিন্দুর বুঝের মান করতে হবে x2 না। x1 তুই কল্পনা করবে এখানে, x2 তুই কল্পনা করবে এখানে, যে x1 কে আমরা এখানে মনে করে x1 5 বললাম, 5 লিখে আমি 2 বললাম, আর এখানে মনে করো আমি x1 কে 10 বললাম। তা আমাকে বুঝের পরিবর্তন হয়েছে, অবশ্যই হয়েছে। একইভাবে দেখো y1 কে তুমি মনে করো এখানে 2 কল্পনা করো, যে আর y2 এখানে তুমি 8 কল্পনা করো, মনে করো আমার এখান থেকে 1 2 3 হবে 8 একক দূর y মান। তাহলে আমার যখন বুঝের পরিবর্তন হয়েছে, আমার কি কোটির পরিবর্তন হয়েছে? তোমরা বলে জি স্যার, অবশ্যই আমার কোটির পরিবর্তনটা হয়েছে। তাহলে এই যে হারটুকু আছে, ওই হারকে বলা হয় আমাদের ঢাল। তো সেটা কি, সেটা হচ্ছে এরকম বুঝের পরিবর্তন ঢাল। আমার কোটির পরিবর্তন কত? y2 minus y1, y2 minus y1। ঠিক একইভাবে x2 minus x1। তাহলে এই যে মানটুকু পাবো, ওই মানটুকু আমরা কি বলতে পারবো? ওই মানটুকু আমরা বলতে পারি সরলরেখাটির ঢাল বলতে পারি। তো আশা করি যে তোমরা বুঝছো যে এটা কিভাবে বের করবো। যেমন তোমাকে একটা দুটো বিয়ে দেওয়া থাকে, এরকম দুটো বিয়ে দেওয়া থাকে, সরলরেখাটা আমি এই ফর্মুলাতে বের করে ফেলতে পারবো যে y2 minus y1 ডিভাইড বাই x2 minus x1। তাহলে আমরা ঢালের একটা সূত্র পেলাম m সমান tan থিটা, আবার আমরা একটা পেলাম m সমান y2 minus y1 ডিভাইড বাই x2 minus x1। তাহলে সমগ্র আমি কি বলতে পারবো? আমরা বলতে পারি যে tan থিটা সমান যে y2 minus y1 ডিভাইড বাই x2 minus x1। এটা কার মান? আমার m এর মানটা। তাহলে আমি m এর মান থেকে ঢালের এই ফর্মুলাটা জেনে গেলাম। তাহলে আমরা তোমাদের বইয়ে দুইটা ঢালের সংজ্ঞাগুলো আছে, প্রত্যেকটা বইতে তোমাদের যে যারা কোনো রাইটার বই অনুসরণ করো না কেন, আমাদের ঢাল নিয়ে এতটুকু জানলেই হয়, বা এতটুকু আমাদের বিস্তারিত আলোচনা করা আছে। তো আমরা ঢাল নিয়ে কিছু জানার চেষ্টা করলাম। এখন আমাদের ঢাল নিয়ে এতটুকু জানলে কিন্তু সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের ঢাল নিয়ে আর কিছু জানতে হবে। বা তোমাদের যারা যাদের সাথে আমি পরিচিত আছি, তোমরা অনেকে ঢাল নিয়ে অনেক কনফিউশন থাকো, অনেক ধরনের জানার বা বুঝার আগ্রহ থাকে। তো আমরা ওই যে কতটুকু তোমাদের জানার আগ্রহ আছে সেখানে আমরা আসার চেষ্টা করি। তো চলো আমরা ঢাল নিয়ে আরো কিছু জানার চেষ্টা করি। সেটা কি দেখো, ঢাল নিয়ে মনে করো দেখো এই যে কার্টেসিয়ান সমতলে আমার x অক্ষ আর y অক্ষ, এখানে আমি x অক্ষে সমান্তরাল একটা রেখা রাখলাম, একটা সরলরেখা টানলাম যে x অক্ষের সমান্তরাল, মনে করো এটা AB একটা সরলরেখা। এখন এই x অক্ষের সমান্তরাল সরলরেখার টানটা কেমন হবে? তো দেখো মনে করো সরলরেখার এই জায়গায় একটা উপস্থিত বিন্দু কল্পনা করো, আমি মান সহ প্রকাশ করলাম, মনে করো মান দিলাম x এর মান মনে করো 4, আর ও x এর মান 2 ধরো, x এর মান 2 ধরো, y মান 4 ধরো। আবার এখানে একটা বিন্দু কল্পনা করো, যে এখানে মনে করো x এর মান হচ্ছে আমার 8, আর y মান তো সেম হয়ে গেছে। তো এখান থেকে এটা কতটুকু উপরে, এখান থেকে এটা কতটুকু উপরে। এখন বলো দেখি আমার এই অঙ্কে বা এই ক্ষেত্রে
বুঝের পরিবর্তনের সাপেক্ষে আমার কি পুরী পরিবর্তন হয়েছে? দেখ আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে আমরা বলতে পারি এম সমান, আমরা বলতে পারি এম সমান যে আমার বুঝের পুটির পরিবর্তন, পুটির পরিবর্তন হচ্ছে 4 - 4 আর বুঝের পরিবর্তন 8 - 2। তাহলে আমরা উপরে পাচ্ছি কত? উপরে পাচ্ছি 0 আর নিচে পাচ্ছি কত? নিচে পাচ্ছি আমরা 6। এখন তোমরা বলো 6 দ্বারা শূন্যকে বাদ দিলে মানটা কত? 0। তাহলে আমরা এখানে আরো একটা তথ্য জানতে পারলাম, সেটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল কোন সরল রেখার ঢাল হবে কত? 0। ক্লিয়ার? আমি কি বুঝতে পারলাম তোমাদের যে এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো সরল রেখা পেয়ে থাকি আমরা বলে ফেলবো ঢালটা হবে আমার 0। তাহলে দেখো এখন আমরা একইভাবে যে ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখা চিন্তা করি, ওয়াই অক্ষ মনে করো, সেটা এই দিকে হতে পারে, এদিকে সমস্যা, আমি তোমাদের এদিকে আঁকাবা, যে এটা মনে করো এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটা মনে করো এই উপরে এখানে একটা বিন্দু মনে করো, এটা 5,1 মনে করো, আর এখানে একটা বিন্দু আছে মনে করো, এটা 5,6 কল্পনা করো, কত ধরলাম আমি এখান থেকে। তা দেখো আমার এখানে 1 2 3 4 5 বললাম, আমি বুঝ হচ্ছে 5, কুটি হচ্ছে 1, এটা বুঝ হচ্ছে 5, কুটি হচ্ছে 6। তাহলে আমরা যদি এখানে ঢালটুকু বের করার চেষ্টা করি তাহলে আমার y2 - y1, তাহলে 6 - 1 ডিভাইড বাই বুঝের পরিবর্তন 5 - 5, 5 - 5, তাহলে আমার কত আসতেছে? 5, নিচে আসতেছে 0। এখন বলো 0 দ্বারা কি কোন সংখ্যা ভাগ করা যায়? আর ভাগগুলো আমরা কি বলি? থাকে অসংজ্ঞায়িত বলি, আমরা অসংজ্ঞায়িত বলি। তার মানে আমরা এখানে জানতে পারলাম ওয়াই অক্ষের সমান্তরাল কথাটা বললে ঢাল আসে কত? অসংজ্ঞায়িত। আমি এখানে এই জন্য ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, আমরা অনেকে বলে থাকি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল যেমন 0, তেমনি ভাবে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার ঢালকে আমরা 0 বলে থাকি। তাহলে আমি আশা রাখি আজকে থেকে তোমাদের ওই ধারণাটা যে ভুল প্রমাণিত হবে। আমরা এক্স অক্ষ বললে বলবো 0 আর ওয়াই অক্ষের সমান্তরাল বললে আমরা বলবো অসংজ্ঞায়িত। তো এটা হচ্ছে আমাদের ঢালের আরো কিছু বিস্তারিত। ঢাল নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, যেটা আমাদের নৈমিত্তিক অথবা এমসিকিউ অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে এসে থাকে। যে দেখো বর্তমানে তোমাদের ক্লাস 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করেছো, স্কুল পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের স্থানাঙ্ক জামাই থেকে এই প্রশ্নটা এসে থাকে। সেটা কি লক্ষ্য করো, থিটা এর ভ্যালু, থিটা এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় আর 90 থেকে ছোট হয় তখন আমার tan থিটা এর থিটার ভ্যালুটা সূক্ষ্মকোণ হবে। কি হবে? সূক্ষ্মকোণ হবে। যখন থিটার ভ্যালুটা আমরা 0 থেকে বড় 90 থেকে ছোট পাবো তখন এটা পাবো কত? আমরা সূক্ষ্মকোণ। আর আমরা আবার এটা বলতে পারি, অথবা আমরা এটা বলতে পারি যখন tan, অথবা এটা বলতে পারি যখন tan থিটার মান পজিটিভ আসে, মনে পজিটিভ 1 বা পজিটিভ √3 বা পজিটিভ 1 বা √3 এরকম কোন মান আসে, তখন ধরে নিবা ওই কোণটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। কথা বুঝছো না? বুঝতে না জানি, লক্ষ্য করো। এখন প্রশ্ন বলতে সূক্ষ্মকোণ কেন বলতেছি আমি, এর কারণটা লক্ষ্য করো। মনে করো দেখো এই যে এখানে একটা বিন্দু আছে, এটা ভ্যালু মনে করো 2,2, আর এখানে একটা বিন্দু আছে, ওটা ভ্যালু মনে করো আমার 5,7। তো দেখো আমাদের ঢাল সমান কি শিখছিলাম? ঢাল আমরা শিখছিলাম পুটির পরিবর্তন ডিভাইড বাই বুঝের পরিবর্তন। এটা না ডেল্টা ওয়াই মানে y2 - y1, ডেল্টা x মানে কি x2 - x1। এখন দেখো দেখি এখানে পুটির পরিবর্তন, এখানে ছিল কত? 7, এখানে কত? 7। এটা কল্পনা করো, আমি এখানে তো এখানে গেলাম, যে এই 2 থেকে এই 7 এ গেলাম,
আমার সংখ্যা বাড়ছে না কমছে? মানে বাড়ছে না, মানে 2 থেকে আমি 7 চলে গেলাম, তাহলে আমার সংখ্যা বাড়ছে। বাড়ছে মানে কি, আমার কুটির পরিবর্তন এখানে পজিটিভ। আবার দেখো, বুঝ এখানে ছিল 2 আর এখানে হচ্ছে কত 5, তা বুঝের সংখ্যা মান বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বাড়ছে মানে কি, প্লাস। তো প্লাসে প্লাসে কি হয়, প্লাস না? অর্থাৎ এই জন্য বলছে যদি প্লাস মান আসে, প্লাস কিছু একটা আসে, সেটা সূক্ষ্মকোণ। অথবা দেখো তুই বলি না এখান থেকে এখানে আসছি, যে আমি এখন এখান থেকে এখানে আসছি, একইভাবে লক্ষ্য করো, কুটি এখানে ছিল কত 7, এখানে কত হয়ে গেছে 2, তাহলে 7 থেকে 2 তে আসছে, যে কুটির ভ্যালুটা বাড়ছে নাই কমছে? অবশ্যই কমছে। কমলে তোমার কি ধরবে, কমলে তুমি ধরবে মাইনাস ধরবে, মাইনাস। আবার দেখো বুঝ, এখানে কত 5 না, আর এখানে কত 2 না, তাহলে বুঝের মান বাড়ছে না কমছে? বুঝের মানও কমছে। তো বুঝের মানও কমা মানে কি, মাইনাস। তো মাইনাস হলে কি হয়, প্লাস হয়। তাই আমরা বলি যখন আমাদের টেন থিটায় মান পজিটিভ আসে, তখন আমরা বলবো যে আমার থিটাটা হচ্ছে কি, আমার থিটাটা হচ্ছে তোমার আর সূক্ষ্মকোণ। জি বাবা। এখন আমরা বলবো যখন থিটা এর ভ্যালুটা 90 থেকে বড়, 180 থেকে ছোট, তখন আমরা এটাকে বলি স্থূলকোণ। টেন থিটা, তখন থিটার ভ্যালু কত আসবে, থিটার ভ্যালু বা আমি এটা বলি থিটা বলি, থিটার ভ্যালুটা কি আসবে, স্থূলকোণ আসবে। স্থূলকোণ তুমি কেমনে বুঝবা, স্থূলকোণ তুমি বুঝবা টেন থিটার মানটা, টেন থিটা বলতে আমরা এম এম বা ঢালের মানটা, ঢাল যদি আমাদের, এটা এখানে ডাল বলি, ডাল বলি, ডালের মানটা যদি আমার নেগেটিভ আসে, ডালের মানটা যদি নেগেটিভ আসে, তখন আমরা বলবো যে এটা আমার একটা স্থূলকোণ। তো এটা কেমন লক্ষ্য করো, 90 থেকে বড়, 180 থেকে ছোট, দেখো সেটা মনে করো আমার এরকম একটা মনে করো, এটা ডাল বা সরলরেখা মনে করো। এই জায়গার বুঝটা আমি ধরলাম এক্স এর মান -2, ওয়াই এর মান 3, আর এখানে যে বিন্দু দিলাম আমি, এখানে বিন্দু দিলাম আমি -5, -5, এটাকে আমি 8 বললাম। আচ্ছা এখন তোমরা বলো আমার বুঝের পরিবর্তনটা দেখো, বুঝের পরিবর্তন এখানে কত -2 আর এখানে কত -5, তাহলে কি আমার বুঝ কি সংখ্যা বাড়ছে না কমছে? সংখ্যাটাকে যে আসে যত বাম দিকে দেওয়া যায় মান তত কমে। তাহলে এটা -2 আর এটা -8, -5, তাহলে 2 থেকে -5 এর সংখ্যা কমে গেছে না? কমলে মানে কি, বুঝের পরিবর্তন আমার মাইনাস। আর কুটি দেখো, কুটি এখানে ছিল কত 3 আর এখানে কত 8, কুটি বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে মানে কি, প্লাস, দিলাম আমি প্লাস। তাহলে প্লাস এর মধ্যে কি আসতেছে, প্লাস এর মধ্যে আসতেছে আমার মাইনাস। তার মানে আমরা এখানে এখন এটাও জানতে পারলাম, যখন ডালের মান আসবে পজিটিভ তখন এটা হবে সূক্ষ্মকোণ, আর যখন ডালের মান আসবে নেগেটিভ তখন আমার এটা হবে স্থূলকোণ। তো এই হচ্ছে আমাদের ডাল নিয়ে যতটুকু আলোচনা করা দরকার, আমি চেষ্টা করেছি আমি আমার মতো করে তোমাদেরকে ডালটুকু বোঝানোর জন্য। তো তোমরা ডাল যদি বুঝো, দেখো এরপরে আমাদের এই অধ্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণগুলো নিয়ে আমরা সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সরলরেখার ডাল নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, এখন চলো আমরা সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করি। তো সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের অনেক ধরনের সমীকরণ আছে। ডাল ছেদ দেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো প্রথমে আমরা এটা জানার চেষ্টা করি যে ডাল ছেদ দেখার সমীকরণ কাকে বলে। তাহলে আমরা লিখে ফেলি ডাল ছেদ রেখা, যে একটি সরলরেখার ডাল, একটি সরলরেখার ঢাল বললাম আমি এম, এবং ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক আমি বললাম কি।
এটা মানে কি লক্ষ্য করো, এটা হচ্ছে এরকম। দেখো আমার এই যে একটি সরলরেখা ডাল, এই মনে করো যে ডালটা হচ্ছে আমার এম, আর ওয়াই অক্ষের ছেদক এটা মনে করো ওয়াই অক্ষকে এই জায়গায় সেট করছি, যে জায়গায় সেট করছি তার মানটা হচ্ছে কত, সি। তার মানে আমার এখানে ওয়াই বিলিটি হচ্ছে সি আর এক্স বিলিটি হচ্ছে 0, কারণ আমরা জানি ওয়াই অক্ষে এক্স বিলিটি 0। এখন এই যে একটা সরলরেখা পেলাম, এই সরলরেখার ডাল আমি কিভাবে নির্ণয় করবো, সরি সমীকরণটা কিভাবে নির্ণয় করবো? তো আমরা এই সরলরেখার উপর থেকে বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই, এই সরলরেখার উপরস্থ একটা বিন্দু কত ধরলাম আমরা, যে এক্স ওয়াই। তাহলে আমরা ঢাল থেকে যখন সংখ্যাটা শিখছিলাম, ঢালের 2 নম্বর স্টেপে কি শিখছিলাম, যে বুঝের পরিবর্তনের সাপেক্ষে কোটির পরিবর্তনের হার। তো আমরা এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা বলতে পারি আমরা এম সমান, দেখো আমরা এম কি বলতে পারি, কোটির পরিবর্তন। কোটির পরিবর্তন করতে এখানে হচ্ছে ওয়াই আর এখানে হচ্ছে সি, তাহলে এখানে যে ওয়াই মাইনাস সি। আর বুঝের পরিবর্তন, বুঝের এখানে মান হচ্ছে আমার এক্স আর এখানকার মান হচ্ছে আমার 0। তাহলে আমি এখানে হিসাব করবো কত আসতেছে আমার এখানে, এম সমান ওয়াই মাইনাস 6 ডিভাইড বাই এক্স আসতেছে। আমরা কোনা কোনা গুণ করি, তখন কি আসবে এখানে, ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স। এখানে যদি আমি ওয়াইটাকে রেখে দিই, সুতরাং ওয়াইটাকে রেখে দিই কি আসবে আমার এখানে, যে এম এক্স সিটা পাশে গেলে কি হয়, প্লাস সি। এটাই হচ্ছে আমাদের ওয়াই অক্ষের ছেদক সরলরেখার সমীকরণ। ওয়াই অক্ষকে যখন কোন একটা বিন্দু ছেদ করে সেখানকার সমীকরণ মানটা হচ্ছে এম ওয়াই সমান এম এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে আমার ওয়াই অক্ষ কতটুকু কর্তন করছে বা কতটুকু খণ্ডিত করছে। এখন মনে করো যে এখানে ওয়াই এর বিটা যদি 5 হয় তাহলে এখানে সি এর 5 আসবে, এখান থেকে ওয়াই বিটা যদি 10 হয় তাহলে এখানে 10 আসবে। সরলরেখাটা যদি এই দিকে সেট করতো তাহলে এই ওয়াই অক্ষকে মনে করো যে আমার এই 5 একক দূরে, তোমার এখানে কি হবে, -5 হবে। তার নিচে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস। তাহলে এই হচ্ছে আমার ঢাল ছেদ রেখার সমীকরণ। ঢাল ছেদ রেখার সমীকরণ বলতে আমরা কি বুঝি, যে ওয়াই অক্ষের ছেদক রেখার সমীকরণ বুঝি। বুঝছো তো তোমরা সবাই? তাহলে ওয়াই অক্ষের ছেদক রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি। জি বাবা, আচ্ছা তুমি, আচ্ছা তো তোমাদেরকে এই সরলরেখাটা বুঝছো তো, যে আমার ওয়াই অক্ষের ছেদক। এখন দেখো এই সি এর বিরুদ্ধে শূন্য চলে আসে, সি এর বিন্দু যখন আমরা শূন্য বসাই দেবো, সি এর বিন্দু যখন শূন্য হবে তোমার অর্থ মানে কি, সেই ওয়াই অক্ষ কি আর উপরে সেট করে নেই, নিচেও সেট করে নেই। কারণ আমরা সি বলতে কি বুঝলাম বলো দেখি, সি বলতে আমরা বুঝছি যে ওয়াই অক্ষের ছেদক। তো ওয়াই অক্ষ কি সি বিন্দু সেট করতে, আমরা এটা এখানে সেট করছি, তখন আমার সরলরেখাটা হয়ে যাবে এরকম। তখন আমরা এটাকে বলি ওয়াই ইকুয়াল টু এম এক্স, কি বলি ওয়াই ইকুয়াল টু এম এক্স। সি মান কত, 0 আসতেছে, তার মানে আসতেছে কত আমার ওয়াই ইকুয়াল টু এম এক্স। আর এটা হচ্ছে আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই তো বাবা, এক মিনিট। তাহলে দেখো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের ছেদক রেখার সমীকরণ আর এটা হচ্ছে আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সবাই বুঝছো তো? তাহলে আমরা সরলরেখা কি জানলাম, ঢাল কি জানলাম, ঢাল ছেদ রেখার সমীকরণ জানতে পারলাম, একইভাবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা জানতে পারলাম। তো সবাই সূত্রটাগুলো অবশ্যই জেনে রাখতে হবে, কিন্তু আমাদের এগুলো যখন আমরা গণিত সমাধান করবো আমাদের অবশ্যই কাজে আসবে। এরপর হলো আমরা এখন শিখবো, তাহলে দেখো আমরা এখন জানার চেষ্টা করব এক বিন্দুগামী রেখার সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো দেখো এখানে এক বিন্দুগামী রেখার সমীকরণ, একটি সরল রেখার ঢাল মনে করা হচ্ছে এম এবং রেখাটা x1 y1 বিন্দুগামী যাচ্ছে। তাহলে এই সরল রেখাটার ঢাল কিভাবে করব, দেখো আমাদের প্রশ্ন কি ছিল, এক বিন্দুগামী। এই যে আমার এক বিন্দু ছিল কত, x1 y1 বিন্দুগামী। ধরো আমার এইটা যদি স্থানাঙ্ক বস্তু নিয়ে আসি, মনে করো দেখো আমার এটা একটা, এই সরল রেখাটার ঢাল মনে করো আমার এম
আর এই সরল রেখার উপরস্থ একটা বিন্দু আছে কত আমাদের x1 y1। তাহলে আমাদের এখান থেকে আমরা এই যে সরল রেখাটা আমার এই যেটা রেখা আছে এই রেখার উপরস্থ আরো একটা বিন্দু কল্পনা করে নিব যে আমার x, y আমি ধরে নিচ্ছি। সেটা তুমি উপরে ধরো নিচে ধরো এখানে ধরো এক জায়গায় ধরলেই হবে কেন? তার সরল রেখার উপরস্থ আমার যে এখান থেকে যে সরল রেখাটা আছে এই সরল রেখার উপরস্থ আমি আরেকটা বিন্দু ধরে নিলাম যে আমার x, y। তাহলে দেখো আমরা এই যে এই একটা বিন্দু আছে x1 y1, এই একটা বিন্দু আছে x, y, এই দুই বিন্দুগামী সরলরেখার ডাল বের করতে পারছি না আমরা। আর এই দুই বিন্দুগামী সরলরেখার ডাল আমরা এখানে আছে m, এই m এর এই ডালের সাথে আমরা যখন এই দুটো ডাল তুলনা করব তখন আমরা সমীকরণটা চলে আসতে পারবো। তো দেখো এটা কিভাবে বের করতে পারি আমরা যদি প্রথমে এই দুটো বিন্দুর ডাল বের করতে চেষ্টা করি তাহলে কি আসবে আমাদের যে y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1। এটা কার সমান হবে? এটা আমাদের ডালের সমান হবে। তাহলে আমাদের এখন কোণাকুণি গুণ কি আসবে আমাদের আসবে y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। এই হচ্ছে আমার এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা হচ্ছে কি y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। তাহলে আমার এক বিন্দুগামী সরলরেখা যদি বুঝো তাহলে দেখো এখন আমরা আসবো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা ওগুলো নিয়ে আলোচনা করি। তো তখন দুই বিন্দুগামী বলবে ধরো তখন আমার বলছে কি যে দুইটা বিন্দুগামী একটা সমীকরণ সরলরেখা আছে। ধরো একটা সরলরেখা যে এই সরলরেখার উপর এখানে একটা বিন্দু আছে, এই সরলরেখার উপর এখানে আরেকটা বিন্দু। এই সরলরেখার স্থানাঙ্ক হচ্ছে আমার x1 y1 আর এই সরলরেখার স্থানাঙ্কটা হচ্ছে আমার x, x2, y2। তখন আমরা লিখব একটি সরলরেখা যে মনে করা x1 y1 এবং x2 y2 বিন্দুগামী এই রেখার সমীকরণ। তখন আমরা এই সমীকরণটাকে এভাবে নির্ণয় করি। আচ্ছা এটা আমি এখান থেকে দেখি একটু। এখন এই যে সরলরেখার উপর দুটো বিন্দু আছে আমি দেখো এই দুইটা বিন্দু ঢাল বের করি আমি সমীকরণ নিয়ে আসতে পারবো না, কারণ আমাকে বলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো দুই বিন্দু আমার এইখানটা স্থানাঙ্ক আছে এখানটা স্থানাঙ্ক আছে আমি ঢাল বের করতে পারবো। তো ধরো এখন যদি আমি মনে করো এই যে একটা বিন্দু আর এইখানটা একটা ঢাল জানি এক বিন্দুগামী আর সরলরেখার ঢাল, এক বিন্দুগামী আর সরলরেখার ঢাল, সেখান থেকে আমরা এই ফর্মুলাটা জানি যে একটা বিন্দু আছে আর ঢাল আছে। সেখান থেকে আমরা কি বলতে পারি তোমরা লিখে নাও যে আমরা কি জানি যে y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। কখন বের করবা? যখন আমাদেরকে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলবে। তো এখান থেকে দেখো m মানেটা কি? এখন আবার বলতেছি আমি কেন এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা ব্যবহার করলাম, কারণ আমি যদি এই বিন্দু আর এই বিন্দু ঢাল বের করি আমি সমীকরণ আনতে পারবো না, কারণ সমীকরণ আনার জন্য আমার সমান চিহ্নটা লাগবে। তাই আমি এই দুইটা বিন্দুকে একটু স্কিপ করে আমি এই বিন্দু আর মনে করি এটা m যেটা আমরা এক বিন্দুগামী সমীকরণ থেকে জেনে আসতেছি, আমি এক বিন্দু আর m ঢাল বিশিষ্ট সমীকরণটা এখানে অ্যাপ্লাই করলাম। সেখান থেকে দেখো যে y মাইনাস y1, এখন m মানেটা কি? m মানে ঢাল না, তাহলে আমি যদি এখন এই দুই বিন্দু ঢাল বের করে ফেলতে পারি তখন দেখবো আমাদের সমীকরণটা চলে আসবে। তাহলে আমি এখানে m না লিখে লিখতে পারি আমি এই বিন্দু আর এই বিন্দুর ডালটা বের করে ফেলতে পারি। কারণ ডাল হচ্ছে কত আমার y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটা কার মান? আমার m এর ভ্যালুটা। আর এখানে থাকতেছে আমার কত? থাকতেছে আমার x মাইনাস x1। এখন দেখো এই দেখো x2 মাইনাস x1 এটা নিচে ভাগাকার আছে আর y2 মাইনাস y1 এবং এটা আমার গুণাকার আছে উপরে। এখন আমি এতে কি পাশে নিয়ে আসবো, তাহলে এটা গুণ এই পাশে কি হবে? বাদ হয়ে যাবে। তাহলে আসবে কত? y মাইনাস y1 ডিভাইড বাই y2 মাইনাস y1। আর এটা যখন অলরেডি উপরে আসেই উপর থাকবে আর এখানে আছে কত? y2 x2 মাইনাস x1। তাহলে
তাহলে দেখো এই যে এটাই হচ্ছে আমার দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তো আমরা সচরাচর যে এক্স গুলোকে বাম পাশে লিখতে অভ্যস্ত, অর্থাৎ আমি এখানে এরকম লিখতে পারি যে সুতরাং এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই হচ্ছে আমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তোমরা এটা না শিখে এটা এখানে রাখবো। তো এটা হচ্ছে আমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই অধ্যায়ের সমীকরণ নিয়ে অন্তত তিনটা সূত্র আমরা এখানে আলোচনা করে ফেলছি। একটা হচ্ছে ডাল সেট রেখার সমীকরণ, ওয়াই অক্ষরে সেট করে এরকম সরলরেখার সমীকরণ। সেখান থেকে আমরা আবার মূল বিন্দুগামী সমীকরণ একটা জানতে পারলাম, এক বিন্দু আর দুই বিন্দু। আমার এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আর দুই বিন্দুগামী যখন সরলরেখা বের করছি তখন আমরা হয়েছি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আর আমার ডাল সেট রেখার সমীকরণটা কি ছিল? ডাল সেট ছিল ওয়াই সমান এম এক্স প্লাস সি। আর মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে আমরা যদি এই যে সমীকরণগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা অবশ্যই খাতা লিখে রাখবো, কারণ আমরা যখন গণিত সমাধান করব তখন এই সূত্রের ব্যবহারটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তাহলে দেখো এখন আমরা আসতে পারি সরলরেখার খণ্ডিতাংশের সমীকরণ। এখানে আমরা এই যে এই সূত্রগুলো বোঝার আগে আমাদেরকে এই সূত্রগুলো বোঝার আগে আমি এখানে আর একটা জিনিস বলতে জানার চেষ্টা করি, যেটা আমার এখানে লেখা হয় নাই, যে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ আর একটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমীকরণ। আমরা আগে এই দুইটা জিনিস জানার চেষ্টা করি। দেখো একটু মনোযোগ দাও, আমি এখানে নাম দিলাম একটা গ্রাফ আঁকতেছি। দেখো দেখো এক্স অক্ষের সমীকরণ আমি বের করবো। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। দেখো এক্স অক্ষের সমীকরণ। এখন দেখো আমি যদি এই জায়গার স্থানান্তর জানার চেষ্টা করি, এই জায়গায় তাহলে আমার এখানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু কত আসতেছে? 0 আসতেছে না? আবার একইভাবে আমি যদি এখানে আসি, তাহলে আমার এক্স এর ভ্যালু আসতেছে 3, ওয়াই এর ভ্যালু আসতেছে কত আমাদের? 0। তা আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে আমি এখানে পাচ্ছি এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু পাচ্ছি কত? এখানে 0। তাহলে আমি দেখতেছি এক্স অক্ষের উপর কার মানটা 0, ওয়াই ভ্যালুটা 0। তো সমীকরণ মানে কি? সমীকরণ মানে সংখ্যাপদ না? সমীকরণ সংখ্যাপদ। আর সংখ্যাপদ কি করতে হয়? সংখ্যাপদের উপর আমাদের শর্ত প্রয়োগ করতে হয়। তাহলে আমাদের এই এক্স অক্ষের সমীকরণটা বের করব, এখানে শর্তটা হচ্ছে কি? শর্তটা হচ্ছে ওয়াই এর ভ্যালু সবসময় কি থাকতে হবে? 0 থাকতে হবে। তার মানে আমরা এখন বলতে পারি এক্স অক্ষের সমীকরণ আমাদের আসবে ওয়াই ইকুয়াল টু 0। কথা বুঝছো তো? কারণ আমাদের এই যে 0 কেন বললাম? কারণ আমাদের সঞ্চয়পদটা পেলাম, ওই সঞ্চয়পদের উপরস্থ বিন্দু শর্তটা কি? উপরস্থ বিন্দু শর্তটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, অর্থাৎ ওটির মান 0 হবে। তাই আমরা বলতে পারি এক পক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। আবার একইভাবে লক্ষ্য করো, আমি যদি ওয়াই অক্ষের সমীকরণ বের করার চেষ্টা করি, ওয়াই অক্ষের, এখন দেখো আমি যদি তোমার বলি এই তিনটা বিন্দু আছে, এই বিন্দু স্থানাঙ্কটা কত? তোমরা বলবা 0,1। আমি যদি এখানে আসি, এই বিন্দু স্থানাঙ্কটা কত? তোমরা বলবা 0,2। আমি যদি এখানে নিয়ে আসি, যে এখানকার স্থানাঙ্কটা কত? তোমরা বলবা কত? 1, 2, 3 হবে, এটা 5 হবে। তাই দেখো ওয়াই অক্ষের উপর কার ভ্যালুটা 0? ওয়াই অক্ষের উপর আমার এক্স এর ভ্যালুটা 0 না? তো ওয়াই এর উপর যখন আমার এক্স এর ভ্যালুটা 0 আসতেছে, তাহলে ওয়াই অক্ষে শর্তটা কি হবে? আমার এক্স ইকুয়াল টু 0। আমি তোমাদেরকে বলতে কি পারলাম? তাহলে আমাদের শর্তটা হবে, সমীকরণটা হবে এরকম, যে এক্স অক্ষ বললে ওয়াই সমান 0 হবে, আর ওয়াই অক্ষ বললে এক্স ইকুয়াল 0 হবে। কারণ সংখ্যাপথে যে শর্তটা হয়, শর্তটা ওয়াই অক্ষে আমার এক্স এর ভ্যালু গুলো 0 আসতেছে, আর এক্স অক্ষে
ওয়াই ভ্যালু 0 আসতেছে। তাহলে আমি আশা করি তোমরা এই জিনিসটা মিস্টেক আর হবে না। তো তোমাদের নিশ্চয় করে তোমরা মনে রাখবে হবে এক্স অক্ষ বললে, এক্স এর অক্ষ বললে ওয়াই সমান 0 বসাবা, আর ওয়াই অক্ষ বললে তাহলে এক্স সমান 0 বসাবা। তাহলে আমাদের এক্স অক্ষের সমীকরণ আমরা জানতে পারলাম। তো এখন দেখো, যদি আমরা এই দুটো যদি জিনিস জানতে পারি, তাহলে এই দুইটা জিনিস যদি বুঝতে পারি, তাহলে দেখো এখন আমরা শিখবো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা কি বের করবো? আমরা বের করবো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এইরকম, দেখো বড় যে এইরকম, এই যে রেখাটা আমি এটা কল্পনা করলাম, এই রেখাটা দেখো আমার এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন আমার এই এক্স অক্ষে কিছু মান বসাও। মনে করো এই যে এখানে আমার এক্স এর ভ্যালুটা কত, মনে করো -5, ওয়াই এর ভ্যালু মনে করো আমার 3। এই জায়গায় কল্পনা করো যে আমার এক্স এর ভ্যালু মনে করো -2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। এখানে কল্পনা করো আমার এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু মনে করো আমাদের 3। কেন এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এটা কিন্তু সবসময় সমান আসতেছে। তেমনিভাবে আমি যদি এখানে একটা কল্পনা করে নিই, মনে করো আমার এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার এখানে 3। তাহলে দেখো দেখি আমি এখানে কি দেখতে পাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে যখন আমার কোন একটা সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, তখন সেখানে একটা নির্দিষ্ট শর্ত পেয়ে যাচ্ছি আমরা, সঞ্চয়পথের উপরস্থ শর্ত পেয়ে যাচ্ছি। সেই শর্তটা হচ্ছে কি, ওয়াই এর ভ্যালু সবসময় একই সংখ্যা আসতেছে। তখন আমরা বলি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে সমীকরণ কত আসবে আমাদের এখানে, y ইকুয়াল টু বি। বি কেন বললাম, কারণ বি একটা নির্দিষ্ট সংখ্যা, যেমন এখানে কত 3 3 3 3। কারণ সমীকরণ যখন প্রকাশ করবো তখন জানি কত, আমি তোমাদের বুঝানোর বলছি যে এখানে 3। তাহলে দেখো আমার এক্স অক্ষের সমান্তরাল সেটা সমীকরণটা কত আসছে, y ইকুয়াল টু বি আসতেছে। আর একটু আগে আমরা জানলাম এক্স অক্ষের সমীকরণ কি শিখছিলাম আমরা, এক্স অক্ষের সমীকরণ শিখছিলাম আমরা y ইকুয়াল টু 0। এক্স অক্ষ বললে ওয়াই মানটা আসে, আর ওয়াই অক্ষ বললে এক্স এর মানটা আসে। এখানে 0 কেন বললাম, কারণ সেটা এক্স অক্ষে, এক্স অক্ষে আমাদের পুরি শূন্য থাকে। আর যখন আমরা সমান্তরাল বললাম, সমান্তরাল বললে পুটি একটা পাওয়া যাচ্ছে, তো সবসময় পুটির ভ্যালুটা সেম থাকতেছে, সবসময় আমার পুটি ভ্যালু কি থাকতেছে, সেম থাকতেছে। তখন আমরা বলি এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। তাহলে এখন তোমরা বলো, আমি যদি এক্স ওয়াই অক্ষের সমান্তরাল কোন একটা রেখা আঁকার চেষ্টা করি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে দেখো যে মনে করে যে 1 2 3 4 5, এখানে আমার এক্স এর ভ্যালুটা 5, তাহলে আমার এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এই জায়গায় মনে করো আমার এক্স এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু মনে করো 5, মনে করো আচ্ছা 3 ধরো, এখানে 3 ধরো, ওয়াই এর ভ্যালুটা 3। এই জায়গায় দেখো এক্স এর ভ্যালু কত 5, ওয়াই এর ভ্যালু মনে করো আমার 6 আসছে। আমাদের নিচেও আসি, মনে করো আমার এক্স এর ভ্যালু থাকতেছে 5, ওয়াই এর ভ্যালু থাকতেছে মনে করো এখানে মাইনাস। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আমরা এখানে পাচ্ছি যখন ওয়াই অক্ষের সমান্তরাল, তখন আমাদের এক্স এর ভ্যালু গুলো কিন্তু সব সময় একই আসতেছে, আমার এক্স এর ভ্যালু সব সময় একই আসতেছে। তাহলে আমরা বলি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। কেন এ বললাম, আমি যে সঞ্চয়পথটা পাচ্ছি ওই সঞ্চয়পথের উপরস্থ বিন্দু শর্তটা কি, শর্তটা হচ্ছে সব সময় বুঝের ভ্যালুটা একই থাকতেছে, আমার সব সময় বুঝ এর ভ্যালুটা একই থাকতেছে। যেহেতু বুঝের ভ্যালু একই থাকতেছে, তাই আমি বলতে পারি এক্স ইকুয়াল টু এ। আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের সর্বশেষ যে প্রসেসটা সরলরেখার ফলিতাংশের আকার, অর্থাৎ আমরা সরলরেখার ফলিতাংশের সমীকরণে চলে আসলাম। তো আজকে আমরা এই টপিক্সের মাধ্যমে এই অধ্যায়টি, এই যে যাবতীয় সূত্রগুলো আছে, আমরা ইনশাআল্লাহ আজকে এই ক্লাসের মাধ্যমে
জেনে যাচ্ছে। তো দেখো আমাদের এই টপিকটার শিরোনাম থেকে আমরা কি বুঝতে পারি। আমাদের এখানে দেখো আমি লিখে রাখছি অক্ষরদ্বয়ের ফলিতাংশ জানা আছে এমন সরলরেখার সমীকরণ। যেমন দেখো আমার কার্টেসীয় সমতলে আমার এক্স অক্ষ আর যে ওয়াই অক্ষ আছে, এখান থেকে দেখো আমার এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে এই মানটাও জানতে হবে। তো কি লেখা আছে দেখো, মনে করি আমার এই যে এ বি একটা সরল রেখা, এই এ বি সরল রেখার এক্স অক্ষকে মূল বিন্দু হতে ও এ সমান এ একক দূরত্ব ছেদ করে এবং ওয়াই অক্ষকে ও থেকে বি একক দূরত্বে বি একক ও বি সমান বি একক দূরত্ব ছেদ করে। তার মানে আমরা বলতে পারি যেহেতু এখান থেকে এতটুকু মান কত, এতটুকু মান আমার এ একক, তো আমার এক্স অক্ষে এখান থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে এ আর এক্স অক্ষে ওয়াই বিন্দু হচ্ছে কত আমার 0। একইভাবে দেখো আমার মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ থেকে বি পর্যন্ত দূরত্বটা কত বি, তো ওয়াই অক্ষে কার ভ্যালু 0, ওয়াই অক্ষে আমাদের এক্স এর ভ্যালুটা 0। তাহলে দেখো এই যে যখন আমাদের খণ্ডিত অংশের সমীকরণ বলবে তখন আমার এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে তার স্থানাঙ্ক আর ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে তার স্থানাঙ্ক যখন আমরা নির্ণয় করে ফেলতে পারবো, তখন দেখো আমার এই বিন্দু আর এই বিন্দু জেনে গেলাম। আর আমাদের যখন দুটো শর্ত আমরা পেয়ে গেছি, এই দুটো শর্ত থেকে কিন্তু আমরা এই সরল রেখার খণ্ডিতাংশ সমীকরণটা নিয়ে আসতে পারি। নিয়ে আসতে পারি আমরা এখানে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ শিখছি না, আমরা যে এখন এখানে দুই বিন্দুগামী সরল রেখার সূত্রটি অ্যাপ্লাই করি তখন দেখবো আমাদের এই সরল রেখার সমীকরণ আমাদের নিয়ে আসতে পারতাছি। তা দেখো তাহলে আমি কি বলতে পারি, আমি যখন এই দুইটা বিন্দুর সমীকরণ বের করতে চেষ্টা করি তাহলে কি জানি আমরা এক্স মাইনাস এক্স ওয়ান, মনে করি এটা আমরা এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে আমার এক্স ওয়ান মানে কত এ, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে হচ্ছে কত আমাদের 0 আসছে। ঠিক একইভাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই বিলে আসছে কত আমাদের 0, আবার কত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তো ওয়াই ওয়ান মানে কত 0 মাইনাস ওয়াই টু। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, এখানে আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস এ ডিভাইড বাই এ, আর এখানে আমরা পাচ্ছি কত ওয়াই মাইনাস বি। এখন আমরা এখান থেকে সমাকলন করি, সমাকলন করলে কি আসবে আমাদের এক্স ডিভাইড বাই এ মাইনাস এ ডিভাইড বাই এ, আর এখানে থাকতেছে আমাদের ওয়াই ডিভাইড বাই মাইনাস বি। তাহলে আমার এখানে থাকবে কত, এখানে এক্স ডিভাইড বাই এ, আর এদিকে আমি এই পাশে নিয়ে আসলে মাইনাস, এই পাশে কি হবে প্লাস ওয়াই ইকুয়াল টু বি, আর এখানে কাটাকাটি দিয়ে থাকবো কত 1, কাটাকাটি দিলে আমি মান পাচ্ছি 1, 1 কে পাশে নিয়ে আসলে কত হচ্ছে আমার প্লাস 1। তাহলে আমার এই যে সর্বশেষ যে পর্যায়ে আসছে এটাই হচ্ছে আমার খণ্ডিতাংশের সমীকরণ। খণ্ডিতাংশ বলতে আমরা কি বোঝাচ্ছি, যখন আমাদেরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করে এরকম এমন কোনো কিছু বোঝায়। অর্থাৎ আমরা যখনই আমাদেরকে বলবে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ বা অক্ষের খণ্ডিত অংশ, যখন এই কথা বলবে তখন আমাদের ধরে নিতে হবে আমার এখানে এই সূত্রটি আমার এখানে অ্যাপ্লাই করা লাগতেছে। তো যেখানে এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইকুয়াল টু 1, যেখানে আমার এ হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে তার দৈর্ঘ্য, আর ওয়াই ডিভাইড বাই বি এখানে বি হচ্ছে ওয়াই থেকে কতটুকু কাটছে তার ভ্যালুটা। কথা বুঝছো তো? তাহলে আমাদের এখানে এ আর বি এটা হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে আর ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে। এখন আমার এখানে সবসময় আমার এই যে এক্স প্লাস ওয়াই আর এই ওয়ান, এই তিনটা ভ্যালু সবসময় ফিক্স থাকবে। আমার এক্স সবসময় এক্স থাকতে হবে, এখানে সবসময় প্লাস থাকতে হবে, এখানে সবসময় ওয়াই থাকতে হবে, আর এখানে সবসময় ওয়ান থাকতে হবে। আমার এ আর বি একটা হচ্ছে কতটুকু কাটছে, এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে, এখন সেটা এখান থেকে কখন 5ও কাটতে পারে, কখন 10ও কাটতে পারে, এই জন্য আমার এ এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে। একইভাবে বি এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে, বি এর ভ্যালুটা এখানে কাটলে মান হবে একটা, উপরে কাটলে মান হবে একটা, নিচে কাটলে মান আসবে আমার আরেকটা। তো এখন দেখো আমরা এটাকে যদি আরেকটু দেখো, আমার এই সরল রেখাটা, এই যে সরল রেখাটা এটা আমার এক্স অক্ষের ডান দিকে আছে এ মান পজিটিভ, এটা বাম দিকে কাটতো তখন আমার এখানে এর ভ্যালুটা নেগেটিভ আসবে। আবার একইভাবে যদি আমরা
এটা কিন্তু এদিক থেকে কাটতাম আর কি, এদিক থেকে যদি আমরা এভাবে কাটতাম, মনে করি এটা এই সরলরেখাটা এটা মনে করো, তা আমার এখানে এ এর বিন্দু কি আসতো, নেগেটিভ আসতো, আর বি এর বিন্দুটা পজিটিভ আসতো। তো আমার এখানে মাইনাস এ আর এখানে কি হতো, বি হতো। এখন যদি এটা যদি না বললাম আমি এই দিক থেকে কাটবো, এই দিক থেকে কাটলে কি হবে, আমার এখানে মূল বিন্দুর বামে গেলে এই বিন্দুটা আসবে কত, পজিটিভ, আর এক্স অক্ষের নিচে আসলে ওয়াই বিন্দুটা কত হবে, নেগেটিভ। আবার না আমার এই সরল রেখাটা এভাবে কাটছে, তাহলে আমার মূল বিন্দু থেকে বাম দিকে গেলে আমার এ এর মান নেগেটিভ, আর মূল এক্স অক্ষের নিচে আসলে বি এর মানটা আমার নেগেটিভ হবে। কথা বুঝছো তো? যখন এখানে নেগেটিভ আসবে তখন আমাদের এই প্লাসটাকে ঠিক রাখতে হবে। এখন বলতে হবে এখানে মাইনাস আসলে প্লাস এখানে কি হয়ে যাবে, মাইনাস। তবে না আমরা সেখানে দেখাবো মাইনাস আসলো আমাকে এখানে কিভাবে প্লাস আনতে হবে। তো তোমরা শুধু এখানে এতটুকু মনে রাখবা যে আমার সূত্রটা হবে x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b সমান সমান ইকুয়াল 1, যেখানে আমার x এর ভ্যালু প্লাস y এবং কি 1 টা ফিক্স থাকবে, আমার a আর b এর ভ্যালুটা চেঞ্জ হবে। তো দেখো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে, যদি এই অধ্যায়ে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই অক্ষরীত সমীকরণ, তাহলে আমরা এখান থেকে আরো কিছু জানার চেষ্টা করি। দেখো জিনিসটা আমি তোমাকে জিনিসটা তো তোমাদেরকে আমি এবার বলি, যেমন একটা সরলরেখা মনে করো এরকম যে 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমরা যদি খণ্ডিতাংশ আকার প্রকাশ করতে চেষ্টা করি, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই দৈর্ঘ্যটা কি করতে হবে, আমাকে ডান পাশে নিয়ে যাবো আমরা। তখন থাকবে কত এখানে 4x, আর এখানে থাকবে 6y, এটা মাইনাস এই পাশে কত হবে, 12 হবে। তাহলে আমরা সেখান থেকে কি শিখছিলাম, আমার ডান পাশে থাকতে হবে 1। তাহলে আমরা উভয়কে কি করতে পারি, উভয়কে 12 দ্বারা ভাগ দিয়ে ফেলতে পারি। সবাইকে যদি 12 দ্বারা ভাগ দিই, বলো 12 দ্বারা কেন ভাগ দিচ্ছি আমি, 12 দ্বারা ভাগ এই জন্যই দিচ্ছি কারণ আমাকে ডান পাশ কি রাখতে হবে, 1 রাখতে হবে। তাহলে এখন আমাদের এখানে থাকবে কত, x ডিভাইড বাই 3, 4 দ্বারা 12 ভাগ দিলে পাবো 3, আর এখানে y ডিভাইড বাই 2, আর এখানে থাকবে কত 1। দেখো দেখি আমরা যে একটু আগে যে সূত্রটা শিখছি সেটাকে রূপান্তর হয়েছে যে x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইকুয়াল টু 1, যেখানে আমার a এর ভ্যালুটা কত 3, b এর ভ্যালুটা কত 2। কথা বুঝছো তো? এখন দেখো তোমাদের আমি আরেকটা সমীকরণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম মনে করো এটা মুছে ফেললাম, হ্যাঁ তুমি একটু খাতা তুলে নাও। x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0। আমরা যদি এই অঙ্কটাকে বা এখন খণ্ডিতাংশ প্রকাশ করতে চেষ্টা করি, তাহলে আমরা কি করতে পারি দেখো প্রথমে আমরা এখানে করতে পারি x ডিভাইড মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 5, যে আমরা ধ্রুবকটা কি করলাম ডান পাশে নিয়ে আসলাম। যেহেতু ধ্রুবকটাকে আমাকে 1 বানাতে হবে, তো সবাইকে আমি কি করতে পারি এখন মাইনাস 5 দ্বারা ভাগ দিতে পারি, মাইনাস 5 দ্বারা ভাগ দিতে পারি। তো 2y ডিভাইড বাই মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 5 ডিভাইড বাই মাইনাস 5। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, আমি এখানে পাচ্ছি x ডিভাইড বাই মাইনাস 5 মাইনাস প্লাস, দেখো আমার এই প্লাসটা হয়ে গেছে এখানে, মাইনাস হচ্ছে কি প্লাস, আর আমার থাকতেছে কত 2y ডিভাইড বাই 5 ইকুয়াল টু কত 1, ইকুয়াল টু 1। এখন দেখো দেখি এই সমীকরণটা কি আমার খণ্ডিতাংশ সমীকরণ হয়েছে, হয় নাই। তো কেন হয় নাই, কারণ সেখানে আমার y এর লগে সহগ কত আছে 2 আছে। আমরা বলছি আমার এই অঙ্কে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার x এর ভ্যালু প্লাস y আর এখানে 1 30 থাকতে হবে, কিন্তু y সাথে কি চলে আসছে, এখানে একটা 2 চলে আসছে, তাহলে আমাকে এই 2টা কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। এখন তোমরা আশা করি এই পর্যায়টা জানো যে এটাকে আমি এভাবে লিখতে পারি, এই 2টা y এর সাথে থাকার যে কথা, দেখো এই 5 এর নিচে থাকে একই কথা। দেখো এই 2y যে কথা 5/2 কি একই কথা না? তোমরা যদি বুঝতে চেষ্টা না করো, বুঝতে কষ্ট হয়, তাহলে দেখো এটাকে আমি এভাবে বলতে পারি, যেমন এই ভগ্নাংশটাকে যে 2y ডিভাইড বাই 5। তাহলে আমি চাচ্ছি যে এই y এর সাথে 2টা রাখা যাবে না, তাহলে কি করতে পারি, আমরা সবাইকে 2 দ্বারা ভাগ দিতে পারি, সবাই কিন্তু এই ভগ্নাংশটা 2 দ্বারা ভাগ দিতে পারি। কারণ এটা বাদ দিয়ে দেখো আমরা আগেরটা আসতেছি,
2 দিয়ে বাড়াতে কি এসে দেখে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, তখন ওয়াই ডিভাইড বাই 5/2। এটা কিন্তু অথবা এভাবে ব্যাখ্যা করতে পারো, এটাই, আর বেশি কথা বলার দরকার নাই। তো দেখো তাহলে আমাদের এখানে দেখো x ডিভাইড বাই a y ডিভাইড বাই b ইকুয়াল টু 1। তাহলে আমরা তোমাদেরকে আশা করি বুঝতে পারলাম যে তুমি কিভাবে খণ্ডিতাংশের আকারে নিয়ে আসতে পারবা। আমার x এর ভ্যালু, y এর ভ্যালু আর বা ডান পাশে যে 1টা আছে এটা আমাকে স্থির রাখতে হবে। স্থির রাখতে পারলে কিন্তু আমার খণ্ডিতাংশের আকারে প্রকাশ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি এই বোর্ডে তোমাদের ডান পাশে যে যে সূত্রগুলো আমি ব্যাখ্যা করলাম যে আজকে, তাহলে তোমাদের আর এখানে সমস্যা থাকার কথা না। এরপরে আমরা এই সূত্রগুলোর গাণিতিক ব্যবহার যখন করব, তোমরা আশা করি সহজে আমার বইটা ধরতে পারবে। তো আমরা তোমাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি, আমরা এই সূত্রগুলোকে তোমাদের কি কি সূত্র শিখছি এখান থেকে। আমরা সরল রেখার ঢাল, সরল রেখার ঢালে আসলে দুটো সূত্র শিখতে হবে। একটা হচ্ছে m সমান tan থিটা, অথবা আমরা কি শিখছিলাম যে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, নাকি? আমরা এই ঢাল থেকে এই সূত্র জানতে পারলাম যে আমরা y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 অথবা tan থিটা, m সমান tan থিটা। তারপর আমরা ঢাল ছেদ রেখার সমীকরণ, ঢাল ছেদ রেখার সমীকরণ কি শিখছিলাম? আমরা ঢাল ছেদ রেখার সমীকরণ শিখছিলাম y সমান mx প্লাস c। তোমরা শুধু এই অধ্যায়ে আমি তো সূত্রগুলো প্রমাণ দেখিয়েছি, তোমাদের সূত্রগুলো প্রমাণ শেখা লাগবে না, তোমরা শুধু সূত্রগুলো মনে রাখতে হবে। যদি সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমরা গণিত সমাধানে অন্তত সহজে করতে পারবা। তারপর আমরা এখান থেকে কি শিখছিলাম? আমরা এখান থেকে শিখছিলাম মূল বিন্দুগামী রেখা সমীকরণ। সেটা আমাদের এখান থেকে বের হয়েছিল যে y ইকুয়াল টু mx। এরপর আমরা কি শিখছিলাম? এরপর আমরা শিখছিলাম আমাদের এক বিন্দুগামী সরল রেখা সমীকরণ। এক বিন্দুগামী সরল রেখা সমীকরণ কি শিখছিলাম আমরা? y মাইনাস y1 সমান সমান m ইনটু x মাইনাস x1। তারপর আমরা এখান থেকে দুই বিন্দুগামী সরল রেখা সমীকরণ শিখছিলাম। দুই বিন্দু কি ছিল আমাদের? যে x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 সমান সমান y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। এরপর আমরা সবার শেষে খণ্ডিতাংশ সমীকরণটা শিখছি, আবার ব্যাখ্যা পরে করতেছি। আমরা প্রথমে y অক্ষের সমীকরণ কি শিখছিলাম? y অক্ষের সমীকরণ শিখছিলাম আমরা x ইকুয়াল টু 0। তারপর আমাদের এখানে x অক্ষের সমীকরণ কি শিখছিলাম? আমরা x অক্ষের সমীকরণ আমরা শিখছিলাম y ইকুয়াল টু 0। এরপর আমরা শিখছিলাম y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি ছিল? y অক্ষের সমান্তরাল ছিল x ইকুয়াল a। তারপর আমরা x অক্ষের সমান্তরাল রেখা কি শিখছিলাম? আমরা x অক্ষের সমান্তরাল রেখা সূত্র শিখছিলাম আমরা x ইকুয়াল টু b। এই তো। আর সর্বশেষ আমরা শিখছিলাম y অক্ষে এই সরল রেখার খণ্ডিতাংশের সমীকরণ, সেটা ছিল আমাদের x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইকুয়াল টু 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসে যে সূত্রগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি আশা রাখি তোমরা প্রত্যেকে এই সূত্রগুলো, বেশি কঠিন না, আমরা চেষ্টা করলে কিন্তু সূত্রগুলো মনে রাখতে পারি। আর আমরা যখন এই সূত্রগুলোর ব্যবহার শিখবো, যেমন তখন আমি সর্বশেষে একটা অঙ্ক ব্যবহার দেখাবো, যেটা আমাদের সরল রেখার খণ্ডিতাংশ। সরল রেখার খণ্ডিতাংশের আকারে আমরা কিভাবে প্রকাশ করবো, শুধু ওটা দিয়ে একটা তোমাকে ম্যাথ দেখিয়েছি আমি। তো আমরা ইনশাল্লাহ এই সূত্রগুলো, প্রত্যেকটা সূত্রের ব্যবহারটা আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।